আমি আর আমার বন্ধু জেক মিলে ইউটিউবে একটা চ্যানেল চালাতাম। বিষয় ছিল পরিত্যক্ত জায়গা আর লোকাল আরবান লেজেন্ড। সাবস্ক্রাইবার ছিল প্রায় 15,000-এর মতো, কিন্তু আমরা ব্যাপারটা বেশ সিরিয়াসভাবেই নিতাম। হ্যালোইন উপলক্ষে কন্টেন্ট বানানোর জন্য আমরা নতুন কিছু জায়গা খুঁজছিলাম। তখনই জেক একটা পোস্ট খুঁজে পায়। শহরের একদম প্রান্তে, ঘন জঙ্গলের ভেতর, নদীর ধারের একটা পরিত্যক্ত কবরস্থান। জায়গাটা বহু বছর ধরে বন্ধ, চারপাশে চেন লিঙ্ক বেড়া, বেশিরভাগ গেট তালাবদ্ধ। শোনা যায় 90-এর দশকের শুরু থেকেই আর কোনো দাফন হয়নি সেখানে। গুজব ছিল বেআইনি কবর দেওয়া হতো মাঝে মধ্যে, কিন্তু কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেনি। অক্টোবরের শেষের এক শনিবার সূর্য ডোবার ঠিক আগে আমরা সেখানে যাই। বেড়ার কয়েক জায়গায় ছিঁড়ে যাওয়া ফাঁক ছিল, সম্ভবত কিশোররা ঢুকতে গিয়ে ছিঁড়েছিল। জেক ঢুকেই ক্যামেরা বের করে ফিল্মিং শুরু করল। বাঁকা হয়ে পড়ে থাকা সমাধি ফলক, ভেঙে পড়া মাজার, আগাছায় ঢেকে যাওয়া পথ। শুরুতে সবকিছুই স্বাভাবিক লাগছিল, পুরনো ক্ষয়ে যাওয়া নাম লেখা পাথর, উল্টে পড়া ক্রস, একটা পরিত্যক্ত জায়গার মতোই। জেক তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ইতিহাস বলছিল ক্যামেরার সামনে, আর আমি পেছনে অতিরিক্ত ব্যাটারি নিয়ে হাঁটছিলাম। ভেতরে ঢুকতে ঢুকতে সূর্য দ্রুত ডুবে গেল। তখনই অস্বাভাবিক কিছু চোখে পড়তে শুরু করল। মাটির ওপর তাজা বুটের ছাপ, একাধিক মানুষের পদচিহ্ন, সবগুলো যেন কবরস্থানের পুরনো অংশের দিকে গিয়ে মিলেছে। একটা ক্যাম্পিং লণ্ঠন ঝুলছিল নিচু ডালের সঙ্গে। আমি হাত দিয়ে ছুঁয়ে দেখলাম ধাতব অংশ এখনও গরম। আমি জেককে বললাম এবার বের হওয়া উচিত, কিন্তু সে ঘড়ি দেখে বলল এখনও 20 মিনিটের আলো আছে। সে আরও ভেতরের পুরনো অংশে যেতে চাইল, যেখানে কবরগুলো আরও ঘন। আমরা এগোতেই একটা তীক্ষ্ণ চিৎকারের মতো শব্দ শুনলাম, তার সঙ্গে ধাতব কিছু পাথরের সঙ্গে ঘষা খাওয়ার আওয়াজ। কয়েক সেকেন্ড চলত, থেমে যেত, আবার শুরু হতো। জেক ফিসফিস করে ক্যামেরায় কথা বলতে বলতে শব্দের দিকে এগোতে শুরু করল। আমি বারবার বলছিলাম চল ফিরে যাই। শব্দ আমাদের নিয়ে গেল একটা ফাঁকা জায়গায়, একটা ভেঙে পড়া সমাধিগৃহের পাশে। প্রায় 20 ফুট জায়গা পরিষ্কার করা, মাঝখানে দুটো কবরের মাঝখানে একটা পাথরের বেঞ্চ। জেক সামনে এগিয়ে ভালো অ্যাঙ্গেল নেওয়ার চেষ্টা করছিল, আর আমি একটু পেছনে দাঁড়িয়ে সমাধির ধ্বংসাবশেষের পাশ দিয়ে তাকানোর চেষ্টা করছিলাম। হঠাৎ পায়ের নিচে ডাল ভেঙে গেল। শব্দটা প্রতিধ্বনির মতো ছড়িয়ে পড়তেই হঠাৎ একটা তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো। জেক চমকে উঠল, প্রায় আমার গায়ে ধাক্কা লাগিয়ে পেছনে সরে এলো। তখনই আমি স্পষ্ট দেখতে পেলাম একজন লোক পাথরের বেঞ্চে বসে আছে, মুখে নোংরা ধূসর রঙের একটা নেকড়ের মুখোশ, চোখের ফাঁক পুরো অন্ধকার, ভেতরে মুখ দেখা যায় না। তার পাশেই একটা ছোট বানর, সম্ভবত ক্যাপুচিন, একটা সমাধি ফলকের ওপর বসে আছে। চিৎকারটা সেই বানরের। লোকটা নড়ছিল না, তার এক হাত বেঞ্চের ওপর রাখা, আঙুলগুলো পাথরের গায়ে টুপটপ শব্দ করছে। বুঝলাম এই শব্দটাই আমরা শুনছিলাম। হঠাৎ সে মাথা ঘুরিয়ে আমাদের দিকে তাকালো। মুহূর্তের মধ্যে চারপাশে আলো জ্বলে উঠল, তীব্র আলো সোজা আমাদের চোখে। আলো এতটাই উজ্জ্বল যে কারা ধরেছিল বোঝা যায়নি। শুধু কবরগুলোর ফাঁকে ফাঁকে অন্ধকার ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমি জেকের কবজি শক্ত করে দৌড় দিলাম, কবরের ফাঁক দিয়ে ছুটছি, কিন্তু একটা আলো আমাদের ওপর স্থির। যেদিকে যাচ্ছি সেদিকেই সেটা ঘুরছে। মাটি অসমান, গাছের শিকড়, গর্ত, কোথায় কি আছে বোঝা যাচ্ছে না। আমি একটা বসে যাওয়া কবর টপকে পড়তে পড়তে সামলে নিলাম। পেছনে মানুষের চলাফেরার শব্দ। জেক জিজ্ঞেস করল বের হওয়ার রাস্তা কোথায়। আমি বললাম জানি না, দৌড় শুরু করার পর সব একই রকম লাগছে। হঠাৎ আমার পা একটা খোলা কবরের কিনারায় লেগে পড়ে গেলাম। জেক জ্যাকেট ধরে টেনে তুলল। আমরা ঝোপঝাড় ভেঙে এগোতে লাগলাম। পেছনে আবার বানরের চিৎকার। অবশেষে বেড়া পেলাম, চেন লিঙ্ক বেড়া, কাঁপতে লাগলো আমাদের ওজনে। ওপরে কাটা তার, ঢোকার সময় খেয়াল করিনি, আমার জিন্স ছিঁড়ে গেল, পা কেটে রক্ত পড়তে লাগলো। ওপাশে নেমেই আমরা জঙ্গলের ভেতর দৌড়াতে লাগলাম। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, ফুসফুস ফেটে যাবে মনে হচ্ছিল। রাস্তা পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত থামিনি। পেছনে তাকিয়ে দেখলাম জঙ্গলের ভেতর কোথাও বানরের শব্দ এখনও ভেসে আসছে, কিন্তু পায়ের শব্দ থেমে গেছে, যেন যারা আমাদের তাড়া করছিল তারা বেড়া পর্যন্ত এসেই থেমে গেছে। আমরা জেকেন গাড়িতে উঠে একটাও কথা বলিনি। সে ক্যামেরা চেক করল, রেকর্ডিং বন্ধ হয়ে গেছে ঠিক সেই ফাঁকা জায়গায় পৌঁছানোর আগেই। সে পুরো ফুটেজ ডিলিট করে দিল। আমি জিজ্ঞেস করলাম কেন। সে বলল ওই জায়গাটাকে মানুষের সামনে আনা ঠিক হবে না। যারা সেখানে ছিল তারা স্পষ্টই চায়নি কেউ তাদের খুঁজে পাক। আমরা ভাগ্যবান যে তারা আমাদের যেতে দিয়েছে। আমি একমত ছিলাম। কয়েক সপ্তাহ পর কবরস্থানটা নিয়ে খোঁজ করি। 2003 সালের একটা পুরনো খবর পাই। রাতে অদ্ভুত কার্যকলাপের রিপোর্ট পেয়ে পুলিশ সেখানে গিয়েছিল, কিছুই পায়নি। তবে বছরের পর বছর ওই এলাকায় কয়েকজন মানুষ নিখোঁজ হয়েছে, কিন্তু কোনো লাশ কখনো কবরস্থানে পাওয়া যায়নি। এরপর আমরা ভিডিও বানানো বন্ধ করে দিই। 3 মাসের মধ্যে পুরো চ্যানেলই মুছে ফেলি।
কেউ জিজ্ঞেস করলে বলতাম আগ্রহ হারিয়ে ফেলেছি। আমরা আর কখনো কবরস্থানটার কথা বলিনি। আমি মাঝে মাঝে কাজে যাওয়ার পথে সেই জঙ্গলের পাশ দিয়ে যাই। বেড়াটা এখনও আছে, ছেঁড়া ফাঁকগুলো আছে, কিন্তু আমি আর কখনো ফিরে যাইনি। কারণ এখনও ভাবলে চোখে ভাসে দুটো কবরের মাঝখানে বসে থাকা সেই নেকড়ে মুখোশওয়ালা লোকটা, পাথরে আঙুল ঠোকরাচ্ছে, পাশে শিকলে বাঁধা বানর। আর ভাবি, যদি আমরা বেড়া না পেতাম, যদি আরও ভেতরে চলে যেতাম। আমি তখন একজন ফ্রিল্যান্স সাংবাদিক। বড় গণমাধ্যম যেসব স্থানীয় সরকারি বিষয়কে গুরুত্ব দিত না, সেগুলো নিয়েই রিপোর্ট করতাম। কাজটা খুব রোমাঞ্চকর ছিল না, তবে সংসার চালানোর জন্য যথেষ্ট ছিল। গত এপ্রিল মাসে ভ্যালি রেজিস্টারের আমার সম্পাদক আমাকে একটি লেকের ধারের বাড়ির অবস্থা নিয়ে রিপোর্ট করতে বললেন। বাড়িটি ৯০-এর দশকের শেষ দিক থেকে মালিকানা সংক্রান্ত জটিলতায় আটকে ছিল। এসএসআর অফিস দুবার পরিদর্শক পাঠিয়েছিল, কিন্তু দুবারই তারা অস্বস্তি বোধ করে পূর্ণ তদন্ত না করেই ফিরে আসে। আমি ভেবেছিলাম ৪০ মিনিট জঙ্গলের ভেতর গাড়ি চালাতে অনীহাই হয়তো তাদের আসল কারণ। কাউন্টি ক্লার্কের কাছ থেকে ঠিকানা নিয়ে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রওনা দিলাম। বাড়িটি ছিল দীর্ঘ এক কাঁকড় বিছানো রাস্তার শেষে, প্রধান সড়ক থেকে পুরোপুরি আড়ালে। চারপাশে ঘন পাইন গাছ আর বুনো ঝোপঝাড়। মরিচা ধরা লোহার গেটটা আধখোলা অবস্থায় ঝুলেছিল। গাড়ি সামনে রেখে বাইরে থেকে ছবি তুলতে শুরু করলাম। ৩তলা বাড়ি, চারদিকে ঘিরে থাকা বারান্দা বহু জায়গায় পচে ভেঙে পড়েছে, দেয়ালের রং খসে পড়েছে, কাঠের অংশগুলো ক্ষয়ে গেছে। বাড়ির চারপাশে ঘুরে ছবি তুলছিলাম, তখন লক্ষ্য করলাম পেছনের দরজাটি খানিকটা খোলা। দুবার ডাকলাম, কোনো সাড়া নেই। শেষ পর্যন্ত দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করলাম। রান্নাঘরে ঢুকেই চোখে পড়ল সিঙ্কের পাশে থালা বাসন স্তূপ করে রাখা, আলমারিগুলো খোলা, ভেতরে ৯০-এর দশকের মেয়াদ উত্তীর্ণ খাবার। দেয়ালে ঝোলানো ক্যালেন্ডার এখনও ১৯৯৭ সালের মে মাসেই থেমে আছে। মেঝে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পুরনো খবরের কাগজ। প্রথম অস্বাভাবিক বিষয়টি ছিল ধুলো। ২০ বছরেরও বেশি সময় পরিত্যক্ত থাকলে যতটা ধুলো জমার কথা, ততটা নেই। আমি বিষয়টি নোট করে রাখলাম। নিচতলার প্রতিটি ঘরে ছবি তুলতে লাগলাম। ড্রয়িং রুমের আসবাবপত্র হলদেটে চাদরে ঢাকা, একটি শোবার ঘরে বিছানা গোছানো, কিন্তু ড্রেসারের ড্রয়ারগুলো খোলা এবং সম্পূর্ণ খালি। মাস্টার বেডরুমে ভারী পর্দা টানা ছিল। পর্দা সরাতেই দেখি জানালাগুলো ভেতর দিক থেকে নতুন কাচ দিয়ে শক্ত করে আটকানো। আশেপাশে সবকিছু জীর্ণ, অথচ কাঠগুলো অস্বাভাবিকভাবে নতুন। আলমারির দরজায় নতুন তালা ঝুলছে, দরজার সামনে মেঝেতে গভীর আঁচড়ের দাগ। মনে হয় ভারী কিছু টেনে নিয়ে যাওয়া হয়েছে। ওখানেই আমার চলে যাওয়া উচিত ছিল। আমি প্রায় বেরিয়ে যাচ্ছিলাম, তখন রান্নাঘরের করিডোরের পাশে বেসমেন্টের দরজাটা চোখে পড়ল। দরজা খুলতেই নিচ থেকে ঠান্ডা বাতাস উঠে এলো। ভেসে এলো স্যাঁতস্যাঁতে কংক্রিটের গন্ধের সঙ্গে মিশে থাকা ধাতব এক মিষ্টি গন্ধ, যা খুব পরিচিত অথচ ভীষণ অস্বস্তিকর। মোবাইলের আলো জ্বালিয়ে নিচে নামলাম। বেসমেন্টটি বাড়ির মূল কাঠামোর বাইরেও বিস্তৃত। দেয়াল পাথরের, মেঝে কংক্রিটের, একপাশে ধাতব তাক, রঙের ক্যান ও নানা সরঞ্জাম রাখা, অন্য পাশে দেয়ালে কাঁধ সমান উচ্চতায় বসানো ভারী লোহার হুক, মেঝেতে বোল্ট করা শিকল ও চামড়ার বেঁধে রাখার ফিতা, মরিচা ধরা বকলসহ। কংক্রিট কেটে ড্রেনের ব্যবস্থা করা হয়েছে, আলাদা বৈদ্যুতিক লাইনে শিল্প কারখানায় ব্যবহৃত আলো বসানো। ঘরটির উদ্দেশ্য আড়াল করার কোনো চেষ্টা করা হয়নি। হাত কাঁপছিল, তবু প্রমাণ হিসেবে ছবি তুলতে ফোন তুললাম। ঠিক তখনই ওপরতলা থেকে পায়ের শব্দ ভেসে এলো। কয়েক সেকেন্ড পর বেসমেন্টের দরজা খোলার আওয়াজ। আমার বুক হিম হয়ে গেল। সঙ্গে সঙ্গে ফোনের আলো নিভিয়ে অন্ধকারে চারদিকে বেরোনোর পথ খুঁজতে লাগলাম। ঘরের এক কোণে মাটির সমতলে ছোট্ট একটি জানালা দেখতে পেলাম, পচা শাটার দিয়ে অর্ধেক ঢাকা। খুবই ছোট, কিন্তু এটাই একমাত্র উপায়। দ্রুত এগিয়ে গেলাম। ওপরের পায়ের শব্দ ক্রমেই কাছে আসছে। জানালার ভাঙা কাঁচ সরিয়ে নিজেকে টেনে তুললাম। কাঁধে কেটে গেল, তবু নিজেকে বাইরে ছুড়ে দিলাম। ভেজা মাটিতে পড়ে উঠে ঝোপের আড়াল ধরে বাড়ির সামনের দিকে এগোলাম। একটি মোটা পাইন গাছের আড়াল থেকে দেখলাম আমার গাড়ির পাশে একটি গাঢ় নীল পিকআপ ট্রাক দাঁড়িয়ে। একজন লোক ৪০-এর কোঠায়, ভারী গঠন, কাজের পোশাক পরা, আমার লাইসেন্স প্লেটের ছবি তুলছে। ধীরে ধীরে গাড়ির চারপাশে ঘুরে জানালার ভিতর তাকালো, তারপর নিজের ট্রাকের হুডে হেলান দিয়ে হাত গুটিয়ে দাঁড়িয়ে রইল। সে অপেক্ষা করছিল। আমি প্রায় ২০ মিনিট নিঃশব্দে লুকিয়ে রইলাম। কাঁধে কাটতে লাগলো, পায়ে টান ধরছিল, তবু নড়িনি। অবশেষে সে ট্রাকে উঠে চলে গেল। আরও ৫ মিনিট অপেক্ষা করে দৌড়ে গাড়িতে উঠলাম। হাত এতটাই কাঁপছিল যে চাবি ঘোরাতে কষ্ট হচ্ছিল। শহরে পৌঁছানো অবধি বারবার রিয়ার ভিউ মিরারে তাকিয়েছি। পরের দিন সম্পাদককে ফোন করে বললাম, আমি অসুস্থ, কাজ শেষ করতে পারবো না। ১ ঘণ্টা পর অচেনা নম্বর থেকে ফোন এলো। রিসিভ করতেই কয়েক সেকেন্ড ভারী নিঃশ্বাসের শব্দ, তারপর লাইন কেটে গেল। পরের দিনও একই ঘটনা। তৃতীয়বার একজন পুরুষ কণ্ঠ বলল, কোথায় যাচ্ছেন আর কি দেখছেন, সাবধানে থাকবেন। লাইন আবার কেটে গেল। পুলিশে রিপোর্ট করলাম।
নম্বরটি একটি বার্নার ফোন থেকে করা হয়েছে এটাই জানা গেল। তারা বলল টহল বাড়াবে, কিন্তু এর বেশি কিছু করার নেই। ফোন আসা বন্ধ হলো, কিন্তু দুদিন পর দেখি আমার অ্যাপার্টমেন্টের রাস্তার কোণে একটি গাঢ় নীল পিকআপ ট্রাক দাঁড়িয়ে। বিকেলের মধ্যে চলে যায়, কিন্তু আমি নিশ্চিত ছিলাম এটাই সেই ট্রাক। হয়তো আমি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলাম, হয়তো সত্যিই এখনও নজরে ছিলাম। 2 সপ্তাহ পর চাকরি ছেড়ে দিলাম, ব্যক্তিগত কারণে দেখিয়ে। পোর্টল্যান্ডে চলে গেলাম। এক আত্মীয় অফিসের চাকরি জোগাড় করে দিল, যার সঙ্গে অনুসন্ধানী সাংবাদিকতার কোনো সম্পর্ক নেই। 6 মাস পর রেজিস্টারে একটি ছোট খবর দেখলাম। কাউন্টি বাড়িটিকে বিপজ্জনক ঘোষণা করে অধিগ্রহণ করেছে। ভবনটি ভেঙে ফেলা হয়েছে, জমি এখন ফাঁকা। আমি আর কখনো খোঁজ নিইনি। বেসমেন্টে যা দেখেছিলাম কাউকে বলিনি। সব গল্প প্রকাশের জন্য নয়, মিথ্যা বলে নয়, বরং সত্য জানার মূল্য কখনো কখনো এতটাই ভারী যে সেই বোঝা নিয়ে বেঁচে থাকা কঠিন হয়। এখনও মাঝে মাঝে অকারণে রিয়ারভিউ মিররে তাকাই। এখনও মনে পড়ে দেয়ালের লোহার হুকগুলো, মেঝেতে বোল্ট করা শিকলগুলো, আর সেই তালাবদ্ধ আলমারির দরজার পেছনে কি ছিল আমি কখনো জানতে চাই না।